জিমিনের অতীত শুনে কাফিয়ার চোখে কখন যে পানি এসে পড়েছে সেটা ও নিজেও টের পায়নি। ও বুঝতে পারছে না জিমিনকে ও কিভাবে সান্ত্বনা দিবে। জিমিন একটা কথা বারবার রিপিট করতেছে আর অনেক বেশি কান্না করতেছে। সেটা হলো ভি আবার কেন বিয়ে করলো। হ্যাঁ, ও জানে বিয়ের মুভ অন করার অধিকার রয়েছে, কিন্তু জিমিন ওর বোনের জায়গায় অন্য কাউকে সহ্য করতে পারছে না। ওর চোখের সামনে যতবারই নূরের চেহারা ভেসে উঠছে ততবারই মনে হচ্ছে যে এই বাচ্চার মা ওর বোন হওয়ার কথা ছিল, অন্য কোনো নারী নয়। কাফিয়া জিমিনের পাশে এসে বসে, ওর চোখের পানি মুছে দিয়ে আলতো করে ওর হাত ধরে বলে, জিমিন প্লিজ আর কান্না করো না। তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল। তোমার বোন ব্যতীত বিয়ের লাইফে আর কোনো নারী আসেনি। তাহলে বি যে বলল নূর বিয়ের মেয়ে? ভি ঠিক বলেছে, নূর বিয়েরই মেয়ে। বিয়ের মেয়ে, কিন্তু ভি বিয়ে করেনি। একটা বাচ্চার বাবা কিংবা মা হওয়ার জন্য যে বিয়ে করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আর এমন কোনো নিয়ম নেই যে সন্তানটা তার ওরতজাত সন্তানই হতে হবে। বাবা মা হওয়ার জন্য একটা বাচ্চা হলেই হয়। এখন বাচ্চাটা হোক তার রক্তের কিংবা রক্তের নয়। এর মানে তুমি কি বোঝাতে চাচ্ছ ভিনুরের বায়োলজিক্যাল ফাদার নয়? ভিনুরের বায়োলজিক্যাল ফাদার নয়, ভিনুরকে অ্যাডপ্ট এনেছিল। স্কুল ছুটির শেষে নূর নাচতে নাচতে রাস্তার সাইড দিয়ে হাঁটতেছে, আর ভি ওর এক হাত দিয়ে লুঙ্গির এক কোণা ধরে অন্য হাত দিয়ে নূরের ব্যাগ ধরে নূরের পিছনে পিছনে হাঁটছে। জিমিন দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে আর কল্পনা করছে যদি আজকে সত্যি সত্যি ওর বোন বেঁচে থাকতো তাহলে সত্যি নূরের মতো একটা বাচ্চা থাকতো। ভি আর জান্নাত সত্যি সত্যি ওর বাচ্চাকে এভাবে নিতে আসতো। নূর ওর বাবার সাথে হেসে হেসে কথা বলতেছে আর নাচতে নাচতে যাচ্ছে। হঠাৎ ওর নজর জিমিনের দিকে পড়ে, তাকিয়ে দেখে জিমিন ওকে ইশারা দিয়ে ডাকতেছে। নূর বিয়ের দিকে তাকিয়ে বলে, বাবা আমার অনেক গরম লাগতেছে, গলাটা পুরো শুকিয়ে গেছে, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো না। না মামনি, আইসক্রিম খাওয়া যাবে না, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে না বাবা, অনেক গরম পড়েছে, সত্যি সত্যি বাবা আমার গলাটা না প্রচুর প্রচুর শুকিয়ে গেছে। প্লিজ বাবা, আমি না তোমার লক্ষ্মী মেয়ে, তুমি তোমার লক্ষ্মী মেয়ের জন্য একটা আইসক্রিম আনবে না বাবা? আচ্ছা ঠিক আছে, আনতেছি। এখানে দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, যাব না। সত্যি সত্যি কোথাও যাবে না কিন্তু, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, এখন যাও প্লিজ। এরপরে ভি নূরকে এক সাইডে দাঁড় করিয়ে রেখে আইসক্রিম কিনতে যায়, আর ভি যাওয়ার সাথে সাথে নূর দৌড় দিয়ে জিমিনকে এসে জড়িয়ে ধরে। নূরের এরকম আচমকা দৌড়ে এসে জড়িয়ে ধরাতে জিমিন অনেকটা অবাক হয়ে যায়। ও এমনিতেই নূরকে ডেকেছিল, ও বুঝতে পারেনি যে নূর সত্যি সত্যি চলে আসবে। নূর ওর ছোট্ট বাহু দিয়ে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অ্যাঞ্জেল, আই এম সরি অ্যাঞ্জেল, আমি সত্যি সত্যি অনেক দুঃখিত। বিশ্বাস করো আমি জানতাম না তুমি আমার অ্যাঞ্জেল, তাহলে আমি তোমাকে কখনোই মারতাম না। তুমি অনেক ব্যথা পেয়েছো তাই না? জিমিন নূরের মাথায় হাত বুলিয়ে দেয় আর ওর থেকে একটু সরে গিয়ে হাঁটু গেড়ে বসে ওর সমান সমান হয়ে বলে, আমি একটুও ব্যথা পাইনি। তবে তুমি আমাকে কি বলে ডাকলে? অ্যাঞ্জেল বলে ডাকলাম। আমি তোমার অ্যাঞ্জেল হলাম কিভাবে? তুমি তো আমাকে চিনোও না। কে বলেছে আমি তোমাকে চিনি না? মামাকে ভাগ্নি চিনবে না, এটা কোনো কথা? মামা? আমি তোমার মামা হলাম কিভাবে? যেভাবে তুমি আমার আম্মুর ভাই হয়েছিলে সেভাবে। মানে? অ্যাঞ্জেল তুমি দেখি আমার থেকেও বাচ্চা, সহজে কিছুই বোঝো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। জান্নাত আমার আম্মু, আর জান্নাত মানে আমার আম্মু তোমার বড় বোন। তাহলে আমি তোমার কি হলাম? এভাবে তাকিয়ে আছো কেন? বলো আমি তোমার কি হলাম? ভাগ্নি। এই তো গুড বয়, এবার বুঝতে পেরেছো। আমি তোমার মামা হই তো তুমি তো আমাকে মামা বলে ডাকবে, তাহলে অ্যাঞ্জেল কেন বলো? কারণ আমি তোমার মাধ্যমে আমার বাবার কাছে এসেছি, এই জন্য অ্যাঞ্জেল বলে ডাকি। আমার মাধ্যমে এসেছো? কিন্তু কিভাবে? এটা তো আমি জানি না অ্যাঞ্জেল, এটা বাবা জানে। তুমি বাবার সাথে ভাব করে নাও, তারপর বাবার কাছ থেকে জেনে নিও। তোমার বাবার সাথে আমার ভাব মনে হয় এই জন্মে আর হবে না মামনি। কি বললে অ্যাঞ্জেল? না তেমন কিছু বলিনি, বললাম যে তুমি এই গরমের মধ্যে নেকাব পরে আছো কেন? গরম লাগে না? না আমার গরম লাগে না, আমি আমার আম্মুর মতো হয়েছি। আম্মু তো সবসময় মেকআপ পরে থাকতো, তুমি কি ভুলে গেছো? একদমই ভুলি নেই, সব মনে আছে। তুমি আম্মুকে খুব মিস করো তাই না? খুব বেশি। নূর ওর ছোট্ট নরম হাত দিয়ে জিমিনের চোখের পানি মুছে দিয়ে বলে, অ্যাঞ্জেল কান্না করো না প্লিজ, আমি আছি তো। আমি তোমাকে আমার আম্মুর মতো করে যত্ন করব, তার মতো করে তোমার খেয়াল রাখবো সব সময়। তোমাকে কখনো ছেড়ে যাব না, প্রমিস। নূরের কথা শুনে জিমিন নূরকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে, আর এইদিকে ভি নূরকে পাগলের মতো খুঁজতে থাকে আর চিৎকার করে বারবার নূরের নাম ধরে ডাকে। ভি এর কণ্ঠ শুনে নূর জিমিনকে বলে, অ্যাঞ্জেল তাহলে আমি এখন আসি, বাবা খুঁজতেছে আমাকে। তুমি
তোমার ফোন নাম্বারটা দাও তো, বাবার ফোন দিয়ে তোমাকে লুকিয়ে লুকিয়ে কল দিব। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, কিন্তু তোমার বাবা যদি বুঝে যায়? আরে বাবা বুঝবে না, বাবা বলদ আছে। আমি ফাহিমকে কত কল দিয়েছি, বাবা ধরতে পারিনি তো। ফাহিম? এই ফাহিমটা কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে হচ্ছে ছেলে বন্ধু, আমরা একসাথে পড়ি। তুমি ওইসব দিবো না। তুমি ওইসবও বুঝো মামুনি? হ্যাঁ, বুঝবো না কেন? আমি বিয়ের মেয়ে আর পাঁচ জিমিনের ভাগ্নি। ছোট হলেও এসব বুঝি আমি। আম, আচ্ছা মামুনি, যাও তাহলে, তুমি, তোমার বাবা ডাকতেছে তোমাকে। ওকে অ্যাঞ্জেল, বাই। এরপরে নূর জিমিনের ফোন নাম্বার নিয়ে ওর কপালে একটা কিস করে মুচকি হাসি দিয়ে এখান থেকে চলে যায়। জিমিনের মতো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভি নূরকে জিমিনের মাধ্যমে কিভাবে পেল। আসলে ভি জিমিনের কাছ থেকে পালিয়ে আসার পর থেকে ওর কাছ থেকে দূরে থাকতো ঠিকই, কিন্তু গোপনে সবসময় ওর খোঁজ খবর নিত। একদিন জিমিনের অনেকটা খারাপ লাগতেছিল, ঘুমের ওষুধ খেয়েছে কিন্তু তারপরও ঘুম আসতেছে না, তাই ও সম্পূর্ণ এক পাতা ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার কারণে ওর চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, চারপাশ অন্ধকার হয়ে আসতেছিল। ও চোখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমের দিকে যায়, আর ওয়াশরুমটা ওর বেলকনির সাথে ছিল। জিমিন বেলকনি দিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় বাইরের দিকে নজর পড়ে, দেখে কতগুলো কুকুর একটা ছোট্ট বাচ্চাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। বাচ্চাটার বয়স 1 মাস কিংবা 2 মাস হবে, এর বেশি নয়। বাচ্চাটা অনেক চিৎকার করে কান্না করতেছিল, আশেপাশে তেমন মানুষ ছিল না, তাই কেউ বাচ্চাটাকে বাঁচাতে আসেনি। জিমিন দুর্বল পায়ে দ্রুত বাহিরে গিয়ে কুকুরগুলোর হাত থেকে বাচ্চাটাকে রক্ষা করে, এরপরে বাচ্চাটাকে কুলে তুলে নেয়, কিন্তু ও সামনের দিকে আর হাঁটতে পারছিল না। ওর পা থরথর করে কাঁপতেছিল, ওর চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে আসতেছিল। তারপর ও খুব কষ্ট করে দরজার সামনে পর্যন্ত যায়, কিন্তু রুমের মধ্যে প্রবেশ করতে পারে না। তার আগেই ও সেন্সলেস হয়ে বাচ্চাটাকে নিয়ে মেঝেতে পড়ে যায়। এর কিছু মুহূর্ত পরে ভি এখানে আসে, এসে জিমিনকে এই অবস্থা দেখে দ্রুত জিমিনের কাছে যায়, গিয়ে দেখে জিমিন সেন্সলেস হয়ে পড়ে আছে, কিন্তু বাচ্চাটাকে ওর বুকের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। ভি জিমিনের বাহু থেকে বাচ্চাটাকে কুলে তুলে নেয়, এরপরে ওদের দুজনকে পাশের একটি ক্লিনিকে ভর্তি করে। আর বাচ্চাটার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে যে মেয়ে হওয়ার কারণে ওর বাবা মা ওকে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছে, তাই ওই দিন থেকে ভি এই মেয়েটার দায়িত্ব নেয় আর বাচ্চাটাকে নিয়ে ওর বাসায় চলে আসে। জিমিনের জ্ঞান ফেরার পরে জিমিন যখন বাচ্চাটার খবর জানতে চায়, তখন ক্লিনিকের ডক্টর জিমিনকে জানায় যে বাচ্চাটার বাবা বাচ্চাটাকে নিয়ে গেছে। বাচ্চাটা ভিয়ের জীবনে আসার পর থেকে ভি জীবনে কিছুটা আলোর পথ দেখতে পায়, তাই বাচ্চাটার নাম রাখে নূর। Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana com passo. They gotta check in with the queen. I'm the alpha, the omega, everything in between. Ride with the mob. Lost my heart and hope to die. Welcome to my dark side. La da da dee da, la da da dee da, la da da dee da da. আমি হেল্প করব? তো তুমি এই সময় রুমে কিভাবে আসলে? দরজা তো লক করা ছিল। একটা তালাতে শুধু একটা চাবিই থাকে না। যাই হোক, ব্যথা কিভাবে পেলে? ওই হাতে থেকে গ্লাস পড়ে গিয়েছিল, পরে উঠাতে গিয়ে লেগে গেছে। সেটা তো হাতে লাগবে, কাঁধে কিভাবে লাগছে? ওই কাঁচ তুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আর পড়ে গিয়ে কাঁধে কাঁচ ঢুকে গিয়েছিল। এরপরে জিমিন কাফিয়ার কাছে এসে বসে আর ওর কাটা জায়গায় হাত বুলিয়ে বলে, দেখে তো মনে হচ্ছে না যে কাঁচ ঢুকেছে, মনে হচ্ছে যে কোনো ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। হ্যাঁ, আমিও দেখেছি আয়নাতে, এরকমই মনে হচ্ছে, কিন্তু কাছেই ঢুকেছিল। বুঝতে পেরেছি। তো পায়ে আঘাত কিভাবে পেয়েছো? এখানে কি কাজ ঢুকেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পায়ের আঘাত তো আজকের না। যেদিন তুমি আমাকে কিডন্যাপ করেছিলে সেদিন থেকেই দেখতেছি পায়ে ব্যান্ডেজ। আমি কি পাগল হয়ে গেছি দেখছো? ব্যথার যন্ত্রণায় পুরো পাগল হয়ে গেছি। হ্যাঁ, ওই দিনই পায়ে ব্যথা পেয়েছিলাম। ওই দিনও কাজ ঢুকেছিল না? ওই দিন গরম পানি পড়ে গিয়েছিল, গরম পানি পড়ে গিয়ে তারপরে এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো, গরম পানি পড়েছে আর তুমি সেই কবে ব্যান্ডেজ করে রেখেছো? এদিকে আসো, আমি ড্রেসিং করে দিচ্ছি, নয়তো ক্ষতি হবে তো। হ্যাঁ না না না, দরকার নেই, আমি ডক্টরের কাছে গিয়ে ড্রেসিং করে নেব। ডক্টরের কাছে কালকে যাওয়া যাবে, কিন্তু এখন আমি ড্রেসিং করে দিই। ডক্টরের টুকটাক কাজও আমি পারি। এদিকে আসো। তোমার মধ্যে আর কত গুণ আছে কি জানি। পুলিশের চাকরিও করো, ডক্টরের কাজও পারো, আবার নাচতেও পারো, সেটা আবার মেয়েদের সাথে খুব ভালো করে। জ্বলছে নাকি? জ্বলাটা কি স্বাভাবিক নয়? জ্বলাটা স্বাভাবিক, তবে আমি কিন্তু বলেছিলাম বিয়ের পরে বউয়ের সাথে নাচবো।
আমি তো নাচতে জানি না। বউরা নাচতে জানে না সোনা, জামাইদের নাচাতে জানে। আর তুমি তো আমাকে বিয়ের আগে থেকেই নাচাই আসতেছো। আমি আপনাকে নাচাই নাই, শুধু হঠাৎ করে কাফিয়া ওর হাতের দিকে তাকিয়ে দেখে যে ওর হাতের ব্যান্ডেজ কমপ্লিট হয়ে গেছে। এটা দেখে ও অনেকটা অবাক হয়ে জিমিনের দিকে তাকিয়ে বলে, হাতের ব্যান্ডেজ করা শেষ হলো কিভাবে? আমি তো টেরও পেলাম না। এখন থেকে তো মাত্র শুরু টের না পাওয়া, সামনে আরো কত কিছু ঘটতে চলেছে, কিচ্ছু টের পাবা না। মানে মানে হলো এই ধরলে রাতে তুমি ঘুমিয়ে আসো, সকালবেলা উঠে দেখলে তুমি আমার বাচ্চার মা হতে চলেছ, কিন্তু তুমি কিচ্ছুই টের পেলে না। এরকম অনেক ঘটনাই ঘটতে পারে। এভাবে হাঁ করে থেকো না, মশা ঢুকে যাবে। জানেমান, ও সরি, জানেমান না, তুমি তো আমাকে বাবু সোনা বলো। তো বাবু সোনা, 18 কোটি মানুষের মধ্যে জীবন সঙ্গী করার জন্য তুমি আমাকেই পাইলা। তবে যা করেছো ভালোই করেছো, চোর পুলিশের খেলাটা কিন্তু সেই জমবে। রাত্রের জন্য প্রস্তুত থেকো বাবু সোনা। 3 দিনও হয়নি একটা খুন হয়েছে, এর মধ্যে আবার আরেকটা খুন। এভাবে চলতে থাকলে তো দেশে কোনো আইনই থাকবে না। আমি তোমাকে অনেক বিশ্বাস করে এই কেসটা দিয়েছিলাম, অথচ তুমি এখনো কিচ্ছু করতে পারছো না। আই এম সরি স্যার। আই এম সরি বললে হবে জিমিন? উপর মহলে আমি কি জবাব দিব সেটা বলো। এই হারকিউলিসকে ধরা মনে হয় আদৌ সম্ভব নয়, মাথা হ্যাং করে দিচ্ছে। স্যার, আমি একটা কথা বলতাম। বলো। আমার 1 সপ্তাহ ছুটি লাগবে। কি, দেশের এই অবস্থা, এর মধ্যে তোমার ছুটি লাগবে? কিসের জন্য? হানিমুনের জন্য। হানিমুনের জন্য? এইখানে হারকিউলিস আমাদের সবার মাথা পাগল করে দিচ্ছে, আর তুমি কিনা হানিমুনের জন্য ছুটি চাচ্ছ? এই সময়ের মধ্যে তুমি হানিমুনের প্ল্যানিং কি করে করতে পারো? যেভাবে স্যার আপনারা আমার বিয়ের প্ল্যানিং করেছিলেন সেভাবে। আমি তো বিয়ে করতে চাইনি, আপনারাই জোর করে বিয়ে দিয়েছেন। আর একটা মানুষের জীবনে বিয়ে একবারই হয়, তাই বিয়ের পরের সময়টা আমি নষ্ট করতে চাই না। আর বিয়ের পরে হানিমুনে না গেলে জীবনটা নুন ছাড়া পান্তা ভাতের মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহই তো ব্যাপার। যাও, 1 সপ্তাহ তোমার ছুটি। থ্যাংক ইউ স্যার। এরপরে জিমিন চলে যায়, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে গিয়ে পিছনে ঘুরে বলে, স্যার, মুক্ত আকাশে যখন পাখিকে খুব বেশি উঠতে দেখবেন, তখন ভেবে নেবেন পাখিটা খুব শীঘ্রই শিকারির জালে বন্দী হতে চলেছে। পরের দিন সকালবেলা ভি খুব তাড়াহুড়ো করে নূরের জন্য ব্রেকফাস্ট তৈরি করতেছে। এর মধ্যেই নূর এসে ভিকে জড়িয়ে ধরে। গুড মর্নিং বাবা। ভি গ্যাসের চুলাটা অফ করে নূরের সামনে হাঁটু গেড়ে বসে নূরের সমান সমান হয়ে বলে, গুড মর্নিং মাই প্রিন্সেস। আজকে এত তাড়াতাড়ি উঠে গেলে? আচ্ছা যাও, টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। কিন্তু আমি তো খুব ভোরবেলা উঠে রান্না করে তারপর খেয়ে নিয়েছি। কিন্তু কেন? তোমার রান্না তো শুধু আমার জন্য। আমরা দুজনে তো প্রমিস করেছিলাম আমার রান্না করা খাবার তুমি খাবে, তোমার রান্না করা খাবার আমি খাবো। তাহলে তুমি কেন খেয়েছো? ওইটা তো আমার জন্য। সরি বাবা, কিন্তু কি করব বলো, তোমার হাতে তো ব্যথা। তোমার এই ব্যথার হাত দিয়ে রান্না করতে কষ্ট হবে, এই জন্যই তো আমি রান্না করে খেয়ে নিয়েছি। খেয়েছো তো কি হয়েছে, এখন আমার রান্না করা ব্রেকফাস্ট তোমাকে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। যদিও আমার পেট অনেক ভরা, তারপরও খেতে তো হবেই। থ্যাংক ইউ মাই প্রিন্সেস। ওয়েলকাম আমার কিউট বাবা। এরপরে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহ জিমিন আর কাফিয়ার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। ওরা চোর পুলিশের সম্পর্ক থেকে 1 সপ্তাহের মধ্যে কিউট রোমান্টিক একটা সম্পর্কে চলে যায়। আর এদিকে ভিও ওর মেয়েকে নিয়ে খুব ব্যস্ত আছে। সকালবেলা উঠে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করা, তারপরে ওকে স্কুলে দিয়ে আসা। নূর যে কয়েক ঘন্টা স্কুলে থাকে, ওই কয়েক ঘন্টা সিনজি নিয়ে বেরিয়ে পড়ে জীবিকা নির্বাহের জন্য। এরপরে বাসায় এসে দুপুরে রান্না করে নূরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে নিজে কিছুটা খেয়ে আবার সিনজি নিয়ে বেরিয়ে পড়ে। এরপরে সারাদিন সিনজি চালানোর পরে রাত 7টা কিংবা 8টার দিকে বাসায় চলে আসে। তবে ও বাসা থেকে বের হওয়ার সময় দরজা লক করে যায়, যাতে নূর বাইরে যেতে না পারে আর অন্য কেউ ওর বাসার মধ্যে আসতে না পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও রাত্রে এসে আবার নূরের জন্য রান্না করে। মোট কথা হলো ভি একাধারে বাবার দায়িত্ব পালন করছে, আবার মায়ের দায়িত্ব পালন করছে। ভি নূরকে পেয়ে অনেক খুশি। এই বাচ্চা মেয়েটা আছে বলেই ভি হয়তোবা ওর জীবনের কিছুটা আশা খুঁজে পায়। নূরও ওর বাবার সাথে অনেক হ্যাপি আছে। ওর দুনিয়া জুড়ে শুধু বিরাজ করে ওর বাবা। তবে ওর এই ছোট্ট দুনিয়ায় নতুন করে একটা সদস্য আগমন করেছে, আর সেটা হলো জিমিন। জিমিনকে নূর লুকিয়ে লুকিয়ে প্রতিদিন ফোন দেয়। যদিও ভি সবকিছু টের পায়, কিন্তু কিচ্ছু বলে না, বরং আরও ফোনে ব্যালেন্স ভরে রাখে যাতে নূর জিমিনের সাথে কথা বলতে পারে।